আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ধরুন হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠলেন এবং খবর পেলেন ভারতবর্ষ ব্রিটিশদের কাছ থেকে 1,000 কোটি টাকা চেয়েছে। কারণটা কি? কারণ ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে প্রায় 150 বছর ছিল এবং এই 150 বছরে তারা অসংখ্য ভারতীয় সম্পত্তি লুট করে নিজেদের দেশে নিয়ে গেছে এবং এই 150-200 বছর ধরে তারা ভারতের অনেক সম্পত্তি নির্বিচারে ধ্বংস করেছে। কিন্তু প্রশ্নটা হলো, আপনার টাকা আপনি চাইতেই পারেন, কিন্তু একবিংশ শতকের প্রেক্ষাপটে এই বিশ্ব যেভাবে বদলেছে, ঠিক সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার মনে হলো ব্রিটিশদের থেকে আপনি নগদ টাকা চাইবেন এবং সেই টাকা তারা ভালো ছেলের মতো আমাদের হাতে তুলে দেবে। তাহলে সেটা যদি ভাবেন, তাহলে বিশ্বাস করুন আপনি এক মূর্খের স্বর্গে বাস করছেন। আর এই অসাধ্য সাধনটাই করে ফেলেছেন মোহাম্মদ ইউনেস, যিনি পাকিস্তানের থেকে প্রায় 53,000 কোটি টাকা চেয়েছেন, যা ডলারের যদি মূল্যটা আপনি দেখেন, দেখবেন $4 বিলিয়ন, 432 কোটি ডলার তিনি পাকিস্তানের থেকে চেয়েছেন এবং সর্বসমক্ষে দাবি করেছেন পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, কারণ 1971 সালে তারা বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে হত্যা করেছিল এবং কোট আনকোট গণহত্যার জন্য দায়ী পাকিস্তান সেনাবাহিনী। এবার পুরো বিষয়টা আপনারা বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভাবুন। অনেকেই ভাবছেন মোহাম্মদ ইউনেসের এই দাবি চূড়ান্ত বোকা বোকা একটা দাবি, মূর্খামির পরিচয় এবং আদতে এটি করে উনি বাংলাদেশের ক্ষতি করছেন। আমি কিন্তু একবারও পুরো বিষয়টা এভাবে ভাবছি না, বরং আমার মনে হচ্ছে মোহাম্মদ ইউনেসের এটি একটি চাল এবং সেই চালটা তিনি ফের একবার তার পদের লোভে করছেন। শেষ 8 মাসে হয়তো আপনারা বুঝে গেছেন মোহাম্মদ ইউনেসের মতো পদলোভী শাসক বাংলাদেশের ইতিহাসে কখনো আসেননি। শেষ 8 মাসে উনি বাংলাদেশের কোনো উন্নতি করেছেন বলে তো আন্তর্জাতিক স্তর দেখেনি, উল্টে চেয়ারের লোভে যখন যা পেরেছেন একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক সিদ্ধান্ত ইগোয়েস্টিক, যার কোনো লং টার্ম ডিল নেই, যার কোনো লং টার্ম ভিশন নেই, কোনো ক্ষেত্রেই উনি মুনশিয়ানা দেখাতে পারেননি। এবার দেখুন বর্তমান সময়ে বাংলাদেশে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটা বুঝুন। বর্তমানে বাংলাদেশের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিতে মোটে দুটো দেশ, একটি চীন, একটি পাকিস্তান। আপনার কি মনে হয় মোহাম্মদ ইউনুস এতটাই বোকা যে এই চীন এবং পাকিস্তানের মধ্যে অন্যতম সহযোগী বন্ধু পাকিস্তানকে তিনি পিছন থেকে ছুরিটা মারবেন? কিন্তু মোহাম্মদ ইউনুস মারলেন। এভাবে যেভাবে পাকিস্তানের পিছনে ছুরি মোহাম্মদ ইউনুস মারলেন, বিশ্বাস করুন পাকিস্তান সরকারের ঘুম থেকে উঠতে অনেকটা সময় লাগবে। শেষ 8 মাসে হঠাৎ করে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক বদলে যেতে শুরু করেছিল। এতটাই বদলে গেল যে বাংলাদেশে যদি কোনো পাকিস্তানি আসতেন, তাদের ভিসা শিথিলতা শুরু করে দিয়েছিল বাংলাদেশ সরকার। করাচি থেকে একের পর এক জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে। এমনকি পাকিস্তানের সঙ্গে একাধিক অস্ত্র চুক্তি করতে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশের মোহাম্মদ ইউনেস। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে পাকিস্তান থেকে দূরত্ব মেনটেন করতে চাইছেন তারা? মোহাম্মদ ইউনেস কি সত্যি ভাবছেন পাকিস্তান সরকার প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে বলবে আমরা তোমাদের সঙ্গে ভাই ভুল করেছি, একটু আমাদের ক্ষমা করে দিও, এ নাও তোমাদের 53,000 কোটি টাকা? প্রথম কথা, পাকিস্তানের কোষাগারে 53,000 কোটি টাকা কি আছে? তারা IMF থেকে লোন নিয়ে দেশ চালায়। এতটাই দেশের খারাপ অবস্থা যে 10 লক্ষের কাছাকাছি সরকারি চাকরি চাকরিজীবীকে বিনা নোটিশে ছাঁটাই করার পরামর্শ দিয়েছে IMF। এমনকি একাধিক জায়গায় লোনের পরিমাণ এতটাই বেশি হয়ে গেছে যাদের সরকারি দপ্তর বন্ধ করে দিতে তারা বাধ্য হচ্ছে। সেই দেশের থেকে হঠাৎ করে $4 বিলিয়ন চাওয়া আদতে কি বুদ্ধিমানের কাজ? আমার কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে একটা অন্য আঙ্গিকও ধরা পড়ছে। আমার মনে হচ্ছে এই পুরো চালটা কোথাও না কোথাও মোহাম্মদ ইউনেসের চেয়ার বাঁচানোর খেলা। দেখুন মোহাম্মদ ইউনেস শেষ 8 মাসে পররাষ্ট্র নীতির প্রয়োগ এবং সঠিক ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজির এস্টাবলিশমেন্ট কিন্তু বাংলাদেশে করতে পারেননি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনেসের সেই বহুল প্রচারিত কথা গোটা বিশ্ব বাংলাদেশের কাছে আসবে, বাংলাদেশ কারুর কাছে যাবে না, এই কথার কিন্তু আজ কোনো সারবত্তা নেই। বাংলাদেশের মিডিয়াও দেখবেন এই কথাগুলোর প্রচার করে না, কারণ তারাও বুঝতে পেরেছে মোহাম্মদ ইউনেসের এই সকল ভাষণ আদতে দিনের শেষে এক ভাওতাবাজির জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে পাকিস্তান ছাড়া কোনো ইনভেস্টমেন্ট, আর পাকিস্তানের ইনভেস্টমেন্ট মানে জেহাদি তৈরি করার ইনভেস্টমেন্ট, এছাড়া কোনো বন্ধু কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাবেন না। কিন্তু মোহাম্মদ ইউনুস বললেনটা কেন?
শুধুমাত্র বললেন তিনি ভারতের কাছে এবং আন্তর্জাতিক স্তরে একাধিক যে ভুল পদক্ষেপ তিনি নিয়েছেন তার রেকটিফিকেশন করার একটা চেষ্টা করলেন এবং মোহাম্মদ ইউনূস বুঝতে শুরু করলেন এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে যদি আমি কোনো কথাবার্তা বলি তাহলে হয়তো সেই ভুলগুলো শুধরানোর একটা জায়গা থাকতেও পারে। আমি 5টা পয়েন্ট আপনাদের সামনে খুব ছোট করে বলতে চাই। ঠিক দুদিন আগে ডক্টর জয়শঙ্কর তার নর্থ ইস্টকে নিয়ে একটি পরিকল্পনা আমাদের সামনে নিয়ে এসেছিলেন। তিনি সরাসরি বলেছিলেন নর্থ ইস্টের গার্ডিয়ান কেউ নয়, অর্থাৎ অভিভাবক কেউ নয়, নর্থ ইস্ট ল্যান্ড লকড নয়, এমনকি নর্থ ইস্টে আমরা জাপানের ইনভেস্টমেন্ট নিয়ে আসছি এবং নর্থ ইস্ট হলো ভারতবর্ষের জিওপলিটিক্যাল পলিসির অন্যতম একটি হৃৎপিণ্ডের অংশ। অর্থাৎ ভারতবর্ষ আসিয়ান বিমস্টেক যত পলিটিক্যাল এজেন্ডা ঠিক করে সব কিন্তু নর্থ ইস্টকে কেন্দ্র করেই। নর্থ ইস্ট আছে বলেই নেপাল কিন্তু নর্থ ইস্টকে ব্যবহার করে আসিয়ানের বিভিন্ন দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে পারে। অর্থাৎ ভারতবর্ষের কালাদান প্রজেক্ট বলুন, চাপাহার বন্দর পরবর্তীকালে ইরানে যেটা হচ্ছে, সমস্ত জায়গায় কোথাও না কোথাও একটা নর্থ ইস্ট কানেকশন কিন্তু আপনারা পাবেন। তার জন্য এই নর্থ ইস্টকে নিয়ে ভুল চাল চেলে ফেলেছেন মোহাম্মদ ইউনূস যখন তিনি চীনকে ইনভাইট করেছেন এবং জয়শঙ্কর এর পরেই যেটি করেন তা হলো ট্রান্সশিপমেন্ট চুক্তিকে বাতিল করে দেন। এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করার পর মোহাম্মদ ইউনূস ইগোয়েস্টিক হয়ে পাল্টা আর একটা চাল দিয়ে সুতো আমদানি বন্ধ করে দেয় ভারত থেকে। আসলে জয়শঙ্করের এই ধরনের পদক্ষেপ এবং মোহাম্মদ ইউনূসের নেওয়া তাড়াহুড়ো করে ইগোয়েস্টিক এক পলিসি কার্যত বাংলাদেশকে কিন্তু পথে বসিয়ে দেয়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় 6,000 কোটি টাকা। অর্থাৎ মোহাম্মদ ইউনূস বুঝে যায় ভারতকে যদি পাশে পেতে এই মুহূর্তে হয় বা ভারত যদি এই মুহূর্তে পাশে না থাকে তাহলে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কিন্তু একটা যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি তৈরি হতে পারে। যদি ভারত কালকে সকালে উঠে চাল রপ্তানি বন্ধ করে দেয়, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, দুধ রপ্তানি বন্ধ করে দেয়, ডিম রপ্তানি বন্ধ করে দেয়, একের পর এক ফেসিলিটি যদি ভারতবর্ষ বন্ধ করে দেয়, তখন কালকে ভারতবর্ষ সকালে উঠে বললো আমরা বিদ্যুৎটাই দেবো না বাংলাদেশে, এই মুহূর্তে বিদ্যুতের যে হাহাকার, ভারতবর্ষ যদি এই ধরনের কোনো অ্যাগ্রেসিভ স্টেপ নেয় তাহলে মোহাম্মদ ইউনূস কিন্তু পথে বসবেন। এইখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের ইমেজটাকে একটু ক্লিন করার দরকার ছিল এবং পাকিস্তানকে এই ধরনের পাল্টা কথাবার্তা বলে উনি কিন্তু তার ইমেজ রেকটিফিকেশনের চেষ্টা করছেন এবং আমার দৃঢ় বিশ্বাস উনি বুঝতে পেরেছেন চীনকে অন্তত 7 সিস্টার্স এরিয়াতে ডেকে উনি একটু বাড়াবাড়ি করে ফেলেছেন এবং বাড়াবাড়ির সীমাটা এতটাই লঙ্ঘিত হয়েছে যে ভারতবর্ষ ইমিডিয়েটলি একদিন পরে এই পুরো বিষয়টা নিয়ে কড়া বিবৃতি দিতে বাধ্য হয়েছে। এমনকি ট্রান্সশিপমেন্ট চুক্তি নিয়েও কালকে ভারতবর্ষ কিন্তু রীতিমতো বোমা ফাটিয়েছে। অর্থাৎ মোদি এবং মোহাম্মদ ইউনূসের বৈঠক, যা দিনের পর দিন মোহাম্মদ ইউনূসদের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, সেই বৈঠকের পরেও ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি বদলালো না, যার কারণ একটাই, মোহাম্মদ ইউনূসের ভুল পলিসি। এখন পাকিস্তানের পিছনে এই ধরনের ছুরি মেরে বা এই ধরনের কথাবার্তা বলে তারা ভারতবর্ষকে পাশে চাইছেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। 2 নম্বর কারণ যেটা আমার মনে হয়েছে তা হলো ডোনাল্ড ট্রাম্প। দেখুন, মোহাম্মদ ইউনূস এটুকু জানেন যে এই মুহূর্তে আমেরিকার এক এবং অন্যতম শত্রু হলো চীন, কিন্তু মোহাম্মদ ইউনূস কি করেছেন আপনারা ভাবুন। শেষ 8 মাসে তিনি হাসিনার যে ডিপ্লোম্যাটিক পলিসি, সেই পলিসিটাকে বদলাতে গিয়ে চীনকে বাংলাদেশের পুরো নিয়ন্ত্রণটা তুলে দিয়েছেন। একের পর এক ইনভেস্টমেন্ট আনার প্রতিশ্রুতি দিচ্ছেন, একের পর এক লোন চীনের থেকে নিয়েছেন, এমনকি সিকিউরিটি পারপাসে যেগুলো বাংলাদেশের নিজস্ব এন্টিটি, সেই এন্টিটিগুলো চীনের হাতে তুলে দিচ্ছেন। এই এন্টিটিগুলো চীনের হাতে তুলে দেওয়ার পর সব থেকে বেশি ক্ষুব্ধ হবে 1 নম্বর ভারতবর্ষ, 2 নম্বর দেশ তা হলো ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে এই ট্রাম্পের কাছে কার্যত ভিক্ষা করতে হয়েছিল মোহাম্মদ ইউনূসকে, বলতে হয়েছিল রেসিপ্রোকাল ট্যারিফটি কমান, আমরা আপনাদেরকে এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রির ছাড়পত্র দেব। অর্থাৎ যেন তেন প্রকারের ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ে বাংলাদেশকে বাঁচানোর খেলা কিন্তু বা চেষ্টা কিন্তু মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এসেছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন 3 মাস পর রেসিপ্রোকাল ট্যারিফের হিসাব নিকাশগুলো করতে বসবেন, তখন স্পষ্টত ফের একবার ব্যক্তিগত দ্বন্দ্ব কিন্তু এই রেসিপ্রোকাল ট্যারিফের বিবেচনায় আসবে। আর এই ব্যক্তিগত দ্বন্দ্ব মেটাতে শেষ 8 মাসে মোহাম্মদ ইউনূস এমন কিছু করেননি যা ডোনাল্ড ট্রাম্পের ছাড়পত্র পেতে পারে, কিন্তু উল্টে যেটা করেছেন তা হলো চীনকে বাংলাদেশে নিয়ে এসছেন এবং এই বাংলাদেশ অনেক বেশি প্রো চায়না মুভমেন্টে বিশ্বাস করে, যা আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিন্তু ছেড়ে দেবে না। এর জন্যই মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশে বর্তমানে কোনো ফরেন ইনভেস্টমেন্ট নেই, ব্যাংকগুলোর দেউলিয়াকরণ অবস্থা, মুদ্রাস্ফীতি চরমে, ফরেক্স রিজার্ভ কমেছে,
গোল্ড রিজার্ভ নেই, শেয়ার মার্কেটে ধস। দেখুন, এই কথাগুলো অনেক কঠিন কথা মনে হয়, কিন্তু এই কথাগুলো ডিপ্লোম্যাটিক পলিসির সঙ্গে সরাসরি যুক্ত, তাই আমাকে আপনাদের সামনে বলতে হয়। 3 নম্বর যে কারণটা আমার মনে হয় তা মোহাম্মদ ইউনূসও বুঝতে পেরেছেন, তা হলো মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য একটা অলিখিত জোট তৈরি হয়েছে। সেই জোটে বিএনপি আছে, ভারত আছে এবং সেনা প্রধান আছে। আওয়ামী লীগকে যদি দূরেও সরিয়ে রাখি তাহলেই দেখবেন এই ত্রিশঙ্কু জোট মোহাম্মদ ইউনূসের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। বিএনপি মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিংয়ে গেল, তারপরে মিটিং থেকে বেরিয়ে তারা নির্বাচনের দাবি তুলল এবং পরিষ্কার ঘোষণা দিল মোহাম্মদ ইউনূসের এই মিটিংয়ে তারা খুশি নন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস চান যেন তেন প্রকারের গদি বাঁচাতে, যা বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো কিন্তু চাইছে না। উল্টো দিকে সেনাপ্রধান রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে শুরু করে দিয়েছেন। এমনকি রাশিয়ার 3টি যুদ্ধ জাহাজ নজিরবিহীনভাবে প্রথমবারের জন্য বাংলাদেশে চলে এলো। আর এই রাশিয়া হলো ভারতের অন্যতম বন্ধু। ভারতের পক্ষ থেকে একাধিক প্রাক্তন হাই কমিশনার বলেছে বিএনপিকে ঠিক করতে হবে ভারতকে নিয়ে তাদের কি পলিসি। অর্থাৎ ভারতই এখানে যে আদতে ট্রাম্প কার্ড, তা কিন্তু মোহাম্মদ ইউনূসও বুঝে গেছেন। ভারতকে পাশে চাইছে বিএনপি, ভারতের সঙ্গে আছে সেনাপ্রধান বিএনপি এবং ভারত মিলে যে ত্রিশঙ্কু প্রেসার তৈরি হয়েছে তার পাল্টা মোকাবিলা করার জন্য পাকিস্তান যথেষ্ট নয়। তার জন্য মোহাম্মদ ইউনূস এস্টাবলিশ করতে চাইছেন, এই দেখুন আমরা তো মুক্তিযোদ্ধার বিপক্ষে, আমরা তো বলেছিলাম ক্ষমা চাইতে। অর্থাৎ পরিষ্কার একটা ইমেজ রেকটিফিকেশন চাল। এমনকি আমার তো মনে হচ্ছে মুক্তিযোদ্ধা নিয়ে প্রথম থেকে কিন্তু মোহাম্মদ ইউনূস একটু বেড়ে খেলতে শুরু করে দিয়েছেন। আমরা মুক্তিযুদ্ধকে মানি না, আমরা এই সংবিধানকে স্বীকৃতি দিই না, এই সংবিধান আওয়ামী লীগের সংবিধান, ভারতকে সুবিধা করার জন্য বঙ্গবন্ধু এই সংবিধান বানিয়েছিলেন। একাধিক ভুলভাল স্টেটমেন্ট দিয়ে প্রথমেই গলদ্দা করে ফেলেছেন মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা। আজকে দাঁড়িয়ে তিনি বলার একটা জায়গা খুঁজছেন, দেখুন আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের অহংকার, এর জন্যই আমরা পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছিলাম এবং পাকিস্তানের থেকে পয়সা ফেরত চেয়েছি। কারণ মোহাম্মদ ইউনূস জানেন এই মুহূর্তে $432 কোটি দেওয়ার ক্ষমতা অন্তত এই পাকিস্তানের নেই, ক্ষমা চাওয়ার তো প্রশ্নই নেই, এটুকু আপনারা মিলিয়ে নেবেন। 4 নম্বর, বাংলাদেশ জুড়ে শেষ 1 মাসে আওয়ামী লীগের অনেক দৌরাত্ম্য বেড়েছে। কাল বা পরশু আওয়ামী লীগের একটি মিছিল বেরিয়েছিল, সেই মিছিলে প্রবল জনসঙ্গম কিন্তু দেখা যায়। আওয়ামী লীগ ফের যে বাংলাদেশে অ্যাক্টিভ হয়েছে তা কিন্তু মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন। উল্টো দিকে বাংলাদেশের ছাত্রদের যে নতুন পার্টি, নাগরিক পার্টি বোধহয় নাম, সেই নাগরিক পার্টির একাধিক বক্তার মিছিলে যে দর্শক হয় সেখানে দেখা যাচ্ছে কার্যত ফাঁকা একটা পরিস্থিতি। অর্থাৎ মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন তিনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলেন না, শেখ হাসিনার মুখ বন্ধ করতে পারলেন না। ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনা দিনের পর দিন মোহাম্মদ ইউনূসের পোল খুলে দিয়েছেন। এমনকি শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জায়গাতেও কিন্তু মোহাম্মদ ইউনূস এখন আর নেই। অবস্থা এতটাই খারাপ, একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে, একের পর এক বিভিন্ন থানায় কেস হচ্ছে। তা সত্ত্বেও শেখ হাসিনা অতিথি আপ্যায়নে ভারতবর্ষেই আছেন। মোহাম্মদ ইউনূস কি তাহলে সরে যাওয়ার বিদায় ঘণ্টাটা শুনতে পেলেন? অর্থাৎ আওয়ামী লীগ রাজপথে ফিরছেন, আর মানুষ ঝাঁপিয়ে পড়ছে না, জনতার আক্রোশ বলে চালাতে হচ্ছে না। আওয়ামী লীগের নেতা মন্ত্রীর বিরুদ্ধে বুড়ি বুড়ি কেস দিয়েও তাদেরকে দিনের শেষে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা কিন্তু বাকরুদ্ধ করে বন্ধ ঘরের মধ্যে আটকে রাখতে পারলেন না। একটা দল যখন তৈরি হয় সেই দলের পিছনে একটা নির্দিষ্ট ভাবধারা থাকে, আবেগ থাকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও বাংলাদেশের মানুষের মনে যে বঙ্গবন্ধুর ভাবধারা এবং আবেগ আছে তা যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা যাবে না, তা মোহাম্মদ ইউনূস এখন বুঝতে পেরেছেন। ফলে পুরোপুরি ভারতের দিকে ঝোঁকার একটা পরিকল্পনা এবং ভারতকে পাশে চাওয়ার বা পাশে নিয়ে নতুন করে চেয়ার বাঁচানোর লড়াই বলে আমার ভীষণ মাত্রায় মনে হচ্ছে। পাশাপাশি ছাত্ররা কোথায়? এই ছাত্ররা প্রকাশ্যে মোহাম্মদ ইউনূসের বিরোধ করেছিলেন। তিনি বলেছিলেন আওয়ামী লীগ থাকলে আমরা রাজনীতিতে আসবো না। আজকের দিনে হাসনাত, সারজিদ, নাহিদ, এদের কি মিছিল মিটিং গুলো আপনারা দেখতে পান? এদের কি বড় বড় আওয়াজগুলো দেখতে পান? মোহাম্মদ ইউনূসকে এখন এরাও বুঝেছেন যদি মোহাম্মদ ইউনূসের নামে নির্বাচনটা উতরে দেওয়া যায়, তাই হঠাৎ করে এই মুখগুলোকে দূরে সরিয়ে রেখে মোহাম্মদ ইউনূসকে সামনে এনে নির্বাচন লড়ার মতো পরিকল্পনাই ছাত্র নেতারা করছেন। দেখুন লক্ষ্য করে জামাতও কিন্তু এই ছাত্রদের থেকে দূরে সরে যেতে শুরু করেছেন। রাজনীতি এটাই, যেটা আমি প্রথম থেকে বলছি, রাজনৈতিক ময়দান এবং ছাত্র রাজনীতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সাধারণ মানুষ এই ছাত্রদের সঙ্গেও নেই। ফলে মোহাম্মদ ইউনূসেরও এখন প্রয়োজন আন্তর্জাতিক স্তরের ভাবমূর্তিকে নতুন করে এস্টাবলিশ করা।
পাকিস্তানের সঙ্গে থাকলে এই বাংলাদেশ ঘুরে দাঁড়ানো তো সম্ভবই নয়, উল্টে ভারত একের পর এক চরম সিদ্ধান্ত নিতে পারে। কার্যত ভারত এবং জয়শঙ্করের ডিপ্লোম্যাটিক পলিসির একটা ভয় মোহাম্মদ ইউনূসের মধ্যে ঘিরে ধরেছে। অন্তত ট্রান্সশিপমেন্ট চুক্তির পর আরও আরেকবার মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন এই ভারতকে আটকানো তাদের কম্য নয়। সব কথাবার্তা হঠাৎ করে সব বন্ধ হয়ে গেল। ভারতকে পাশে চাই, পাকিস্তান যদি ক্ষমা চায় তাহলে পাকিস্তানকে আমরা ক্ষমা করে দেব, কিন্তু আমাদের বাবা 432 কোটি ডলার লাগবে। মূর্খেও এই দাবি করে না, কিন্তু এই মূর্খামির ভিতরেও এক নিখুঁত চাল আছে বলে মনে হয়। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন।